টানা ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। কাল থেকে খুলছে সরকারি অফিস। ঢাকার বাতাসের মান উন্নয়নে কমিটি করবে সরকার, জানালেন পরিবেশ উপদেষ্টা। এবং দেশে খাদ্যের পর্যাপ্ত মজুত আছে, কোনো শঙ্কা নেই, বললেন খাদ্য উপদেষ্টা। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের টানা ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল থেকে খুলবে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ব্যাংক, বিমার মতো বেসরকারি প্রতিষ্ঠানগুলোও কাল থেকেই খুলবে। ঈদের আগে গত ২৭ মার্চ ছিল শেষ কর্মদিবস। ২৮ মার্চ থেকে শুরু হয় টানা ৯ দিনের সরকারি ছুটি। এর আগে গত ২০ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এর মাধ্যমে টানা ৯ দিনের ছুটি মেলে। চাঁদ দেখার উপর নির্ভর করে গত ৩১ মার্চ সোমবার দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়। তবে সরকারি ছুটির তালিকা আগেই নির্ধারণ করা ছিল। উপদেষ্টা পরিষদ গত বছরের ১৭ অক্টোবর ঈদ উল ফিতরে ৫ দিনের ছুটির অনুমোদন দেয়। আগে এ ছুটি ছিল ৩ দিন। রাজধানী ঢাকার বায়ুর মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার ভাগার পরিদর্শনকালে একথা জানান তিনি। বলেন, মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলের আশপাশের এলাকার মানুষের জীবনযাত্রা এবং স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ নেওয়া হবে। ময়লার ভাগারে কোনোভাবেই ময়লা পোড়ানো যাবে না। এ সময় ময়লার ভাগার শিগগিরই মাতুয়াইল থেকে পুরোপুরি সরিয়ে নেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। তিনি আরও বলেন, ব্যাটারি পোড়ানো বা সীসা আলাদা করা যাবে না। এ সময় পার্শ্ববর্তী দুটি স্টিল মিল বন্ধেরও নির্দেশ দেন তিনি। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে বাস, ট্রেন ও লঞ্চে রাজধানীতে ফিরছেন মানুষ। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভিড়। প্রায় সব ট্রেনই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছায়। এদিকে ভোর থেকেই ঢাকার বিভিন্ন টার্মিনালে যাত্রী নিয়ে ফিরেছে দূরপাল্লার বাসগুলো। যাত্রীরা জানায়, এবারের ঈদে বাড়ি যাওয়া ও ফেরার পথে কোনো ভোগান্তি হয়নি। অন্যদিকে ভোর ৪টা থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে শুরু করে বরিশাল অঞ্চল সহ বিভিন্ন রুটের লঞ্চ। প্রতিটি লঞ্চই ছিল যাত্রী বোঝাই। এবারের ঈদযাত্রা বেশ নির্বিঘ্ন ছিল বলে জানান যাত্রীরা। দেশের ৭ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ। পাশাপাশি ঢাকা সহ দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এবং রাঙ্গামাটি জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়। এবার জেলা সংবাদ। সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুত রয়েছে, তাই খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সকালে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার অলওয়েদার সড়কের পাশে ভাতশালা হাওরে বোরো ধানের ফলন সরেজমিন পরিদর্শন ও জিরাতি কৃষকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা জানান। উপদেষ্টা আরও বলেন, গত বন্যায় আমন ধানের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে নিতে সরকার খাদ্যশস্য আমদানি করছে। আর এবার হাওর সহ সারা দেশে বোরো ধানের বাম্পার ফলন হবে। সবকিছু ঠিক থাকলে খাদ্যে উদ্বৃত্ত হবে দেশ। আর কৃষক যেন ফসলের ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করতে সরকার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। পরে উপদেষ্টা ভাতশালা হাওরের বোরো জমি ঘুরে দেখেন।
এটা অত্যন্ত আশাপ্রদ। আর তা সত্ত্বেও সরকারের যে মজুদ রাখতে হয়, সেই মজুদ পরিস্থিতির দিক থেকে আমরা আল্লাহর রহমতে সন্তোষজনক অবস্থানে আছি। গত আমন ফসলের সময় দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যার জন্য আপনারা জানেন ফেনী, যার জন্য সে ঘাটতি পূরণের জন্য আমরা বিদেশ থেকে প্রচুর চাল আমদানি করতে হয়েছে। সে আমদানি প্রক্রিয়া এখনো চলমান আছে। আমাদের মজুদ পরিস্থিতি চাল এবং গম দুইটা মিলেই আল্লাহর মতো অত্যন্ত সন্তোষজনক আছে। এর মধ্যে আল্লাহ যদি সব দিকে মেহরবানি করেন, সেক্ষেত্রে আমাদের বড় ফসল যদি উঠে যায় একেবারেই পরিপূর্ণ নিরাপদ হয়ে যাবে। বাকি দেশের বাকি অঞ্চলের বড় অতটা ফ্লাড নির্ভর না। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসব পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কারো মাঝে কোনো ভেদাভেদ নেই। এদিকে মহাষ্টমী পুণ্য স্নানোৎসবকে ঘিরে দেশ বিদেশের লাখো পুণ্যার্থীর পদচারণায় মুখর লাঙ্গলবন্দের পুরো এলাকা। শুক্রবার রাত 2:01 পুণ্য স্নানের লগ্ন শুরুর সঙ্গে সঙ্গে ব্রহ্মপুত্রের নদের দুই পারে 18টি ঘাটে লাখো পুণ্যার্থীর ঢল নামে। 2 দিনব্যাপী এই উৎসব শেষ হবে আজ রাত 1:45টায়। দেশের অরাজকতা বন্ধ হয়ে যেন সুস্থ শান্তির পরিবেশ সৃষ্টি হয়, এই জন্য সবার জন্য মঙ্গল কামনা করে আমরা মূলত স্নান করতে আসি। আমি সুদূর কলকাতা থেকে এসেছি এই মহাষ্টমী নাঙ্গলবন্দ স্নানে। এখানে এসে দেখছি সর্বশেষে মিলে এখানে সবাই স্নান করছে, কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়ার অফুরন্ত খাবার, সিকিউরিটি গার্ড রয়েছে, এখানে জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নাই। তীর্থক্ষেত্র স্নান করে পুণ্য অর্জন করতে চাই, পাপ মোচন করতে চাই, সবার জন্য মঙ্গল প্রার্থনা করি। তো এখানে গোসল করার পর সবাই কিন্তু পবিত্র হয়ে যায়। আমি আশা করব এখানে গোসল করার পর আপনারা যে পবিত্র হয়ে যাচ্ছেন, এইটা সবসময় এটা বজায় রাখবেন, এটা যেন পবিত্র যেন আপনারা সবসময় থাকেন। আমাদের এখানে কিন্তু কোনো ধরনের কোনো ভেদাভেদ নাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এখানে কারো কোনো ভেদাভেদ নাই। আমরা এখানে সবাই আমরা বাংলাদেশি, এবং বাংলাদেশি হিসাবে আমরা এখানে কিন্তু সবাই আসছি। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সকালে দুর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিচার বিভাগ ক্ষমতার পূর্ণ পৃথকীকরণের কাছাকাছি এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এই সুযোগ নষ্ট হলে বিচার বিভাগের মর্যাদা, অখণ্ডতা ও প্রাসঙ্গিকতার জন্য চরম ক্ষতিকর হবে বলে মন্তব্য করেন তিনি। সকালে রংপুর নগরীর গ্র্যান্ড প্যালেস মিলনায়তনে ইউএনডিপি আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা এবং কার্যদক্ষতা বৃদ্ধিতে আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাষ্ট্রের অঙ্গ হিসেবে বিচার বিভাগ নিজেদের সংস্কার কর্মসূচি নিজেরাই নির্ধারণ, বাস্তবায়নের ক্ষমতা এবং কর্তৃত্ব গ্রহণ করেছে। তিনি বলেন, বিচারের সংস্কার শুধু বিভিন্ন খাতভিত্তিক সংস্কারে স্থায়িত্বের মূল চাবিকাঠি নয়, এটি নিজেই সংস্কার শব্দের প্রতীক হয়ে উঠেছে। সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের বিচারক জাফর আহমেদের সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার H.E. সারা কুক। বিচার বিভাগ হলো রাষ্ট্রের একমাত্র অঙ্গ যা বহু দশক ধরে নিজের আভ্যন্তরীণ সংস্কারের জন্য সক্রিয়ভাবে প্রচেষ্টা চালিয়ে আসছে। এই দাবির কেন্দ্রে রয়েছে নিজেদের সংস্কার কর্মসূচি নিজেরাই নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষমতা ও কর্তৃত্ব গ্রহণকরণ। গত 8 মাসে এই প্রচেষ্টা অভূতপূর্ব গতি অর্জন করেছে। এখন লক্ষ্য হলো সেই উদ্দেশ্য পূরণ করা এবং তা যেন ভবিষ্যতেও টিকে থাকে তা নিশ্চিত করা। একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা কখনো ক্ষমতার পূর্ণ পৃথকীকরণের লক্ষ্যের এতটা কাছাকাছি আসিনি। যদি এই সুযোগ কোনোভাবে নষ্ট হয়, তবে তা বিচার বিভাগের মর্যাদা, অখণ্ডতা এবং প্রাসঙ্গিকতার জন্য চরম ক্ষতিকর হবে।
তাই আমার বার্তা পরিষ্কার, আপনারা সকলে দায়িত্ব নিন। আমি আশা করি এই বার্তা সমানভাবে সারা দেশে শক্তিশালীভাবে প্রতিধ্বনিত হবে। ভারতের মদদে ছাত্র জনতার ওপর গণহত্যা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার উত্তর মজুপুর এলাকায় সনাতনী দেবালয়ে অষ্টমী স্নান অনুষ্ঠান পরিদর্শনকালে তিনি একথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বাংলাদেশের নির্বাচনে সবসময় ভারত প্রভাব খাটিয়ে হাসিনার পক্ষে অবস্থান নিয়েছিল। ভারত যদি ফ্যাসিস্ট হাসিনাকে প্রশ্রয় না দিত তাহলে দেশে এই ধরনের অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হতো না। অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শঙ্কর মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পাবনার সুজানগরে পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে নৌপুলিশ ও ডুবুরি দলের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন পাবনার সদর উপজেলার কোলচুরি গ্রামের হৃদয় প্রামাণিক ও তার স্ত্রী মৌ আক্তার। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বিকেলে উপজেলার সাতবাড়িয়ায় পদ্মার চরে বেড়াতে যান অনেকে। এরপর সন্ধ্যায় ২০ থেকে ২৫ জন চর থেকে শ্যালো ইঞ্জিন চালিত একটি নৌকা নিয়ে ফিরছিল। পথিমধ্যে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে পারে উঠতে পারলেও স্বামী স্ত্রী নিখোঁজ হন। পরে খবর পেয়ে নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্য ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। পরে আজ ভোরে রাজশাহী থেকে একটি ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেয়। এরপর সকাল 10টার দিকে স্থানীয় জেলেদের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় প্রতিদিন গড়ে ১০০ শিশু হতাহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRW। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮৬ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ২৮৭ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত ৫০,৬০৯ জন নিহত এবং আহত হয়েছেন ১,১৫,০৬৩ জন। নিহত ও আহতদের মধ্যে ৫৬% নারী ও শিশু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের জবাবে মার্কিন পণ্যের ওপর পাল্টা ৩৪% শুল্ক আরোপ করেছে চীন। দেশটির এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীন নতুন করে ১৬টি মার্কিন প্রতিষ্ঠানকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করছে। এছাড়া ১১টি মার্কিন প্রতিষ্ঠানকে নতুন করে অবিশ্বস্ত সত্তা তালিকায় যুক্ত করেছে। ফলে এসব প্রতিষ্ঠানের জন্য চীনের বাজার ও প্রযুক্তিতে প্রবেশাধিকারে বিধিনিষেধ আরও বাড়বে। এর আগে স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এতে তিনি চীনের ওপর নতুন করে ৩৪% পাল্টা শুল্ক আরোপের কথা জানান, যা আগে আরোপিত শুল্ক সহ ৫৪% দাঁড়িয়েছে। যাচ্ছি খেলার সংবাদে। এবার ওয়ানডে সিরিজেও পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথম ২ ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছিল সফরকারীরা। আজ মাউন্ট মঙ্গনউইতে ভেজা আউটফিল্ডের কারণে দেরিতে শুরু হওয়া তৃতীয় ওয়ানডেটি পরিণত হয়েছিল ৪২ ওভারের ম্যাচে। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ওপেনার রাইস মারিও আর অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের হাফ সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত সময়ে ৮ উইকেটে ২৬৪ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৪০ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় মোহাম্মদ রিজওয়ানের দল। এর আগে ৫ ম্যাচের টি-20 সিরিজেও ৪-১ ব্যবধানে হেরেছিল সফরকারীরা। জাতীয় নারী দলের বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। আগামী রোববার ভুটান লিগ খেলতে দেশ ছাড়বেন সাবিনা মারিয়ারা। এর আগেই ফুটবলারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বৈঠকে বসবেন বাফুফের সভাপতি। তবে বিদ্রোহী ১৮ নারী ফুটবলারের চুক্তি নবায়ন ও ক্যাম্পে যোগ দেওয়ার বিষয়টি সাবিনাদের ওপর ছেড়ে দিয়েছে ফেডারেশন।
এর আগে কোচ ইস্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছিল না 18 বিদ্রোহী নারী ফুটবলারের। এর জেরে বাফুফের সঙ্গে নতুন চুক্তিও করেনি সাবিনা মারিয়া মাসুরারা। এরই মাঝে ফেডারেশন থেকে অনুমতি নিয়েই ভুটানের লিগ খেলতে যাচ্ছেন বিদ্রোহী ফুটবলারদের মধ্যে 7 জন। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। টানা 9 দিনের ছুটি শেষ হচ্ছে আজ। কাল থেকে খুলছে সরকারি অফিস। ঢাকার বাতাসের মান উন্নয়নে কমিটি করবে সরকার, জানালেন পরিবেশ উপদেষ্টা। এবং দেশে খাদ্যের পর্যাপ্ত মজুত আছে, কোনো শঙ্কা নেই, বললেন খাদ্য উপদেষ্টা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytv official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।